কাশ্মীরে পর্যটক হত্যায় সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বা ও আইএসআই জড়িত দাবি ভারতের। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা, আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি। মাল্টা উপকূলে আক্রমণে ইসরায়েল জড়িত দাবি কর্তৃপক্ষের। সুন্নি দ্রুজ সংঘর্ষে উত্তপ্ত দামেস্ক, তেল আবিবের সংশ্লিষ্টতায় বাড়ছে জটিলতা। সিরিয়া সীমান্ত ও নাগরিকদের রক্ষায় ইসরায়েলি হস্তক্ষেপ কাম্য নয় দাবি শারাহ প্রশাসনের। শিগগিরই যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত নেই মন্তব্য মার্কিন ভাইস প্রেসিডেন্টের। খনিজ চুক্তির ভাগ্য নির্ধারণে ভোট 8 মে। এবং অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ শুরু, ফের লেবার পার্টির জয়ের সম্ভাবনা। জীবনযাত্রার ব্যয় ও শুল্ক ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা, বলছে জরিপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। আন্তর্জাতিক সময়ের শুরুতেই হেফাজতে ইসলামের মহাসমাবেশের খবর। শাপলা চত্বরে হত্যার বিচার, নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল সহ 5 দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মাঠের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছেন। আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশে নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী ধারা বাতিল করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এবার আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই মহাসমাবেশ আরম্ভ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান মুত্তাজিল্লাহুল আলী। আমরা সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। অনুষ্ঠানের শুরুতে ইতিমধ্যে আমাদের স্টেজের দিকে আসার জন্য রওনা হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মধ্যে আমাদের স্টেজে বসলেন হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে পৌঁছবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই সমাবেশ শুরু করতে যাচ্ছি। এবার আপনাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন। এবার আপনাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশের প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন হেফাজতে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সরাসরি যুক্ত ছিলাম। এবার কাশ্মীরের পেহেলগামে হামলায় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বা এবং গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে অভিযোগ ভারতীয় তদন্ত সংস্থা এনআইএর। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে তীব্র ও প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি 13টি এলাকায় খাবারের মজুদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। কাশ্মীরের পেহেলগামের ঘটনা ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। এবার পর্যটক হত্যার পেছনে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বা এবং দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে অভিযোগ তুলেছে ভারতীয় তদন্ত সংস্থা এনআইএ। তাদের দাবি, আইএসআই এর সহযোগিতায় ভারতে অনুপ্রবেশ করে লস্কর-ই তৈয়বার সদস্যরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলছে, এনআইএ এর তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হামলার আগে আক্রমণকারীরা পর্যটকদের গতিবিধি পর্যবেক্ষণ করে। তারা অত্যাধুনিক অস্ত্র, পাকিস্তানি স্যাটেলাইট ফোন এবং প্রশিক্ষণলব্ধ হামলার কৌশল ব্যবহার করে আক্রমণ চালায় বলে দাবি সংস্থাটির।
এই ঘটনার পর নয়াদিল্লি সীমান্তে নিরাপত্তা বাড়ালে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডারদের সম্মেলনে বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। ISPR এরপর এক বিবৃতিতে জানায়, ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পাকিস্তান প্রতিক্রিয়ায় শুধু প্রতিশোধই নেবে না, এমন জবাব দেবে যা তারা আগে কখনো দেখেনি। পরিস্থিতি বিবেচনায় তাদের সেনাবাহিনীর প্রতিটি ইউনিটই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, যদি ভারত কোনোভাবে সিন্ধু চুক্তি ভেঙে পানির গতিপথ বদলানোর চেষ্টা করে তাহলে পাকিস্তানের পক্ষ থেকে সামরিক জবাব দেওয়া হবে। এদিকে ভারতীয় সেনাবাহিনীকে মোদির পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি 13টি নির্বাচনী এলাকায় 2 মাসের জন্য খাবার মজুতের নির্দেশ দিয়েছে পাকিস্তানের স্থানীয় প্রশাসন। কাশ্মীরের পাকিস্তান শাসিত অঞ্চলের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক জানান, জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে এর মধ্যেই 100 কোটি পাকিস্তানি রুপির একটি তহবিল গঠন করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক জলসীমায় মাল্টার উপকূলের কাছে গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে পরিচিত মানবিক মিশনের এই জাহাজটিকে ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এ হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করছে তারা, তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। আগুন জ্বলছে জাহাজে, কাঠামোতে দেখা গেছে বড় ধরনের ফাটল। মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখে যাচ্ছিল দ্য কনসায়েন্স। যাত্রাপথে মাল্টার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় পরপর 2টি ড্রোন হামলার শিকার হয়ে বিকল হয়ে গেছে জাহাজটি। স্থানীয় সময় শুক্রবার রাত 12:30টার দিকে জাহাজটিতে আঘাত হানে প্রথম ড্রোনটি। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় হামলায় জাহাজের সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন ধরে যায় জেনারেটর কক্ষে, যা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় পুরো জাহাজকে। তৈরি হয় ডুবে যাওয়ার ঝুঁকি। মাল্টা সরকার জানায়, জাহাজে থাকা 12 জন ক্রু ও 4 জন নাগরিকের সবাই নিরাপদে রয়েছেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেসামরিক জাহাজে হামলার বিচার দাবি করেছে সংগঠনটি, তবে এ নিয়ে এখনো মুখ খোলেনি তেল আবিব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সিরিয়ায় প্রেসিডেন্টের বাসভবনের কাছে ইসরায়েলি বিমান হামলার পর উত্তেজনা বিরাজ করছে দেশ জুড়ে। ইসরায়েলের দাবি, নতুন সিরীয় প্রশাসনের হাত থেকে সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে সিরীয় প্রশাসন বলছে, নাগরিকদের রক্ষা করার দায়িত্ব ইসরায়েলের নয়। এ অবস্থায় আরব দেশগুলোর কাছে সহায়তা চেয়েছেন সিরীয় নাগরিকরা। দ্রুজ অধ্যুষিত সুইদা অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ধর্মীয়ভাবে অবমাননাকর অডিও রেকর্ড ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় উত্তপ্ত সিরিয়ার পরিবেশ। সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহরগুলোর আশেপাশে সুন্নি ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে বিরাজ করছে উত্তেজনা। এই পরিস্থিতির মধ্যে দামেস্কে প্রেসিডেন্টের বাসভবনের কাছে ইসরায়েলি হামলা নতুন করে শঙ্কায় ফেলেছে সিরিয়া প্রশাসনকে। ইসরায়েলের দাবি, দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করতেই সতর্কবার্তা হিসেবে এই হামলা চালিয়েছে তারা। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক যৌথ বিবৃতিতে বলেন, দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় সেনা মোতায়েন এবং দ্রুজদের নিরাপত্তায় হস্তক্ষেপের বিরুদ্ধে এই হামলা স্পষ্ট বার্তা বহন করছে। কিন্তু সিরিয়ার নিরাপত্তা বাহিনীর কমান্ডার আম্মার আল হারিরি বলেন, দেশের মানুষকে রক্ষায় বদ্ধপরিকর তারা। দ্রুজ অধ্যুষিত সুইদা অঞ্চল সিরিয়ারই অংশ, তাই সেই অঞ্চলে প্রবেশ করা তাদের অধিকার বলেও দাবি করেন তিনি। সুইদা অঞ্চল সিরিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা চাইলেই সেখানে আমাদের সেনা মোতায়েন করতে পারি। নিজের দেশের সীমানার মধ্যে চলাফেরা করার জন্য আমাদের কারো অনুমতির প্রয়োজন নেই। নানা প্রতিকূলতার মধ্যেও আমাদের নাগরিকদের রক্ষায় আমরা পিছপা হব না। এদিকে সিরিয়ার বাসিন্দাদের ধারণা, দ্রুজদের কাঁধে বন্দুক রেখে আদতে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয়ার পায়তারা করছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীকে রুখতে তাই আরব দেশগুলোর কাছে সহযোগিতা চান তারা। আরব দেশগুলোর উচিত এর প্রতিবাদ করা। ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে, অথচ সব আরব দেশের প্রেসিডেন্টরা চুপ করে আছেন। এদিকে চলমান সহিংসতা রুখতে সুইদা অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে সিরীয় প্রশাসন। তবে সংঘর্ষের ভয়ে এর মধ্যে এলাকা ছেড়েছেন হাজারো বাসিন্দা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
30 ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে জেরুজালেমের দাবানল। পুড়ে গেছে 20 বর্গ কিলোমিটার বনভূমি। নতুন করে আগুন ছড়ানোর শঙ্কা, চলছে নজরদারি। নিকট ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। এর মধ্যেই ইউক্রেন ও যুক্তরাষ্ট্র খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করেছে, যেটি এখন পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায়। ভোট হবে 8 মে। এদিকে রাশিয়ার লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া, খেরসন ও আশপাশের এলাকায় অন্তত 29 জন নিহত হয়েছেন। এদিকে 8 মে ইউক্রেনের পার্লামেন্টে নির্ধারিত হতে চলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির ভবিষ্যৎ। এই চুক্তির আওতায় মার্কিন বিনিয়োগে দেশটির খনিজ খাত এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন জোরদার হবে। যদিও এতে কোনো আনুষ্ঠানিক নিরাপত্তার নিশ্চয়তা নেই, তবে প্রতিটি সামরিক সহায়তায় বিনিয়োগ হিসেবে ধরা হবে, এমনটাই বলছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস মিহাল। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করেন ট্রাম্প ছাড়া কেউ এই শান্তি আলোচনা এগিয়ে আনতে পারতেন না। তবে তার মতে যুদ্ধ দ্রুত শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তার মতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জানে কে কি চায়। এখন সমঝোতার ভার তাদের উপর বলে মন্তব্য করেন ভ্যান্স। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোট কেন্দ্রে আসতে শুরু করেন অস্ট্রেলীয় নাগরিকরা। এবারের মোট ভোটার সংখ্যা 1,80,00,000। এর আগেই রেকর্ড 80 লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। জনমত জরিপে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। তবে ট্রাম্পের কূটনৈতিক অনিশ্চয়তা ভোটারদের মানসিকতায় তৈরি করেছে দ্বিধা। জনমত জরিপ বলছে আলবানিস শক্তিশালী প্রচার চালালেও লেবার পার্টিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য নির্ভর করতে হতে পারে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনের ওপর। এবারে নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন নাগরিকরা। ইরানের জ্বালানি খাতে মার্কিন নতুন নিষেধাজ্ঞার জেরে উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন তেহরান চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান প্রযুক্তিগত কারণে স্থগিত করা হয়েছে এ আলোচনা। তেহরান বলছে সমঝোতার পথে এখনও তাদের অবস্থান অটল রয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন জানিয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেয়াই যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে পরপর 3 দফা বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আর এই আলোচনাও বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় উভয় পক্ষই। এবার পুনর্নির্ধারিত শনিবার অনুষ্ঠেয় চতুর্থ দফার আলোচনা পেছানোর ঘোষণা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার রাতে এক্স পোস্টে তিনি জানান যুক্তরাষ্ট্র ও ওমানের আলোচকদের সঙ্গে যৌথ সিদ্ধান্তেই বৈঠক স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই নতুন করে দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে চীনের মতো দেশগুলোতে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ কৌশল আরও কঠোরভাবে বাস্তবায়িত হয়েছে। এদিকে তেহরান বলছে সমঝোতায় পৌঁছাতে তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন হয়নি। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শান্তিপূর্ণ কর্মসূচির স্বীকৃতি নিশ্চিত করতে তারা এখন আরও দৃঢ় প্রতিজ্ঞ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান প্রযুক্তিগত জটিলতার কারণেই বৈঠক পেছানো হয়েছে। নতুন সময় নির্ধারণ হবে পারস্পরিক সমঝোতায়। এর আগে ট্রাম্প প্রশাসন জানায় তাদের লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধা দেয়া। যদিও তেহরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র নির্মাণের দাবি হিসেবে অস্বীকার করে আসছে, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচিকে কাজে লাগানোর দাবি করে আসছে তেহরান। নাদিম মারজান, সময় সংবাদ। সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের উপসাগরীয় সফরের ঠিক আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সৌদি সরকারের কাছে 1000 AIM-120C8 মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, 50টি গাইডেন্স সেকশন এবং রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। চুক্তির মূল ঠিকাদার হিসেবে কাজ করবে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি RTX Corp।
যুক্তরাষ্ট্র বলছে এই বিক্রি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোটকে শক্তিশালী করবে। তবে বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে রিয়াদের মধ্যস্থতাকারী ভূমিকা এবং ট্রাম্পের আসন্ন সফর সামনে রেখে এই সিদ্ধান্ত কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। আগামী 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প। ত্রিশ ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে জেরুজালেমের দাবানল। তবে এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 20 বর্গ কিলোমিটার বনভূমি। পুনরায় আগুন লাগার ঝুঁকি ঠেকাতে পর্যবেক্ষণ ও পানি ছিটানোর কাজ অব্যাহত রেখেছে ইসরায়েলি দমকল কর্মীরা। ইসরায়েলের জেরুজালেম যেন এখন ছাই আর ধোঁয়ার রাজ্য। বুধবার সকাল থেকে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে জেরুজালেমের পাহাড় ঘেঁষা বনাঞ্চলে। তীব্র গরম আর প্রবল বাতাসে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে আকাশপথেও পানি ছেটানো শুরু করে কর্তৃপক্ষ। কয়েক ঘন্টার মধ্যেই আগুনে 20 বর্গ কিলোমিটারের বেশি বনাঞ্চল পুড়ে যায়। দাবানল নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে শতাধিক দমকল কর্মী। কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও রয়েই গেছে, তাই এলাকা জুড়ে চলছে সতর্ক নজরদারি। দাবানলের কারণ হিসেবে প্রাথমিকভাবে ভ্রমণকারীদের অসাবধানতাকে দায়ী করা হচ্ছে। তদন্ত চলমান থাকায় এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি। আগুন থেমে গেলেও টানা কয়েক ঘন্টার দাবানলে প্রকৃতি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারতের রাজধানী ও দিল্লিতে হঠাৎ ধূলিঝড়, প্রবল বর্ষণ আর দমকা হাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। বৈরী আবহাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে 200-রও বেশি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। ব্যাহত হচ্ছে রেল যোগাযোগও। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবারও বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। শুক্রবার ভোরে ভারতের দিল্লি সহ রাজধানী অঞ্চলের আশপাশে শুরু হয় প্রবল বর্ষণ আর ধূলিঝড়। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। ভেঙে পড়ে বহু গাছপালা, বিধ্বস্ত হয় ঘরবাড়ি, ঘটে প্রাণহানির ঘটনাও। টানা বৃষ্টিতে জলজট ভোগান্তিতে পড়েন দ্বারকা, খানপুর, মিন্টো রোড, লাজপত নগর, মতিবাগের বাসিন্দারা। সৃষ্টি হয় তীব্র যানজটেরও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বৈরী আবহাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 2 শতাধিক ফ্লাইট দেরিতে ছাড়বে। বিকল্প উপায়ে চলছে দিল্লিগামী বেশ কয়েকটি ফ্লাইট। রেল যোগাযোগও ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে হলুদ সতর্কবার্তা জারি করে শনিবারও বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। চিকিৎসা শেষে সোমবার লন্ডন থেকে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তাঁর যুক্তরাজ্য ছাড়ার কথা রয়েছে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। স্বাস্থ্যগত জটিলতার পরও নিয়মিত ফ্লাইটে ফিরতে নিজেই সম্মতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 3 মাস 25 দিন পর 4 মে লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী উড়োজাহাজ রওনা দেবে এবং পরের দিন সোমবার বেলা 11টায় সিলেট হয়ে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। তার সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। আগামী রবিবার দিন ইনশাআল্লাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে উনি যাবেন। আমরা আশা করছি যে 6টা ফ্লাইট যাবে এবং উনি সিলেটে ট্রানজিট 1 ঘন্টা থাকবে এবং সিলেট থেকে ঢাকা পৌঁছাবে 10:55-তে। যুক্তরাজ্যের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দলের হাজারো নেতাকর্মী খালেদা জিয়াকে বিদায় জানাতে ইতিমধ্যে প্রস্তুত। তার সঙ্গে দেশে আসছেন যুক্তরাজ্যের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক। আমরা সুশৃঙ্খলভাবে এয়ারপোর্টে যাব, আমরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকবো। আমরা মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমরা এখানে বিদায় দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে এবং ওইখানে সালাম জানাবেন সবাই। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডনে আসেন খালেদা জিয়া। টানা 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে তিনি ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। বিএনপির নেতাকর্মীরা ধারণা করেছিলেন মায়ের সাথে দেশে ফিরবেন তারেক রহমান, তবে রাজনৈতিক নানা সমীকরণের বিবেচনায় এখনই ফিরছেন না তিনি।
অন্যদিকে দেশে ফিরে দলের হাল ধরতে সক্রিয় ভূমিকা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। তবে সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কুয়েত সিটি থেকে দূরে মরু অঞ্চল হিজিলে প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাপুলি আর প্রবাসী শিল্পীদের দেশীয় সংস্কৃতির উপস্থাপনায় মরুর দেশে এক টুকরো বাংলাদেশ খুঁজে পেয়েছেন প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। মরুভূমির শুষ্ক বাতাসেও বৈশাখী হাওয়া, প্রবাসী থেকেও নিজেদের সংস্কৃতিকে ভুলে যাননি বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মরু অঞ্চল হিজিলে আয়োজন করা হয় বর্ণিল বৈশাখী উৎসব। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত মেলায় ছিল নানা আয়োজন। পান্তা ইলিশ, চটপটি ছাড়াও মুখরোচক পিঠাপুলির স্টলে ভিড় করেন প্রবাসীরা। যে যা পারছি তাই নিয়ে আসছি। বাংলাদেশের যে পিঠা পুলি, পান্তা ইলিশ, ভর্তা সব কিছু আছে এখানে। আজকে আমাদের মনে হয়েছে কি একটা আমরা বাংলাদেশে আছি, মনে হয় না যে আমরা কুয়েতে বা মরুর দেশে একটা আছি। লাল সাদা শাড়ি পরে নারী ও শিশুরা অংশ নেন সাংস্কৃতিক আয়োজনে। প্রবাসী শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। বাউল গানের সুরে যেন এক টুকরো বাংলাদেশ খুঁজে পান প্রবাসীরা। বাংলাদেশের পিঠা টিঠা এত আয়োজন দেখে, ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো দেখে খুব দেশের কথা মনে হলো। আমরা যদি এরকম সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আগামী বছরও আমরা এই বৈশাখী অনুষ্ঠান আবার করব। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুকাইল লুৎফুর রহমান প্রবাসীদের এমন আয়োজনের প্রশংসা করেন। বিদেশের মাটিতে তারা যে সুন্দর একটা প্রোগ্রাম আজকে দিয়েছে, আমরা একটা ফিল করছি যেখানে একটা বাংলাদেশ, এক টুকরা বাংলাদেশে আমরা এখানে আছি। আর এত সুন্দর গানের প্রোগ্রাম এবং দেশীয় গান। ঈদ পরবর্তী এই বৈশাখী উৎসব পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। প্রবাসী থেকেও শিখে ওঠান ভুলে যাননি বাংলাদেশিরা। কুয়েতের মরুভূমিতে এমন বৈশাখী আয়োজন যেন প্রমাণ করে বাংলাদেশ কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয়, এটি একটি আবেগ, একটি সংস্কৃতি যা প্রবাসী বেঁচে থাকে হৃদয়ের গভীরে। কুয়েতের হিজিল থেকে মঈন সুমন, সময় সংবাদ। বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দরের দাফন সম্পন্ন হয়েছে জার্মানিতে। শুক্রবার বার্লিনের একটি মসজিদে জানাজা শেষে বাদ জুমা স্থানীয় একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় জার্মানি সহ ইউরোপের নানা দেশ থেকে আসা কবির বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষবারের মতো বিদায় জানাতে ছুটে আসেন। বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখা লেখক ও কবি দাউদ হায়দারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার জার্মানির বার্লিনের বাদ জুমা নগরীর শুয়েনেবার্গের একটি মসজিদে। তার জানাজায় অংশ নেন বন্ধু, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা। জানাজা শেষে প্রয়াত কবির প্রতি শোক ও সমবেদনা জানান আত্মীয় ও সতীর্থরা। সবাই যে দাউদ ভাইকে দেখার জন্য এখানে আসছেন, মানে আপনজন মনে করে আসছেন। আমি আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সবাইকে অনুরোধ করছি, মামা যদি আপনাদের সাথে কখনো কোথাও কোনোভাবে অন্যায় ভুল জেনে না জেনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনোভাবে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, আপনারা সকলে ওনাকে মাফ করে দেবেন। দাউদ আমার ছোটো ভাইয়ের মতোই ছিল। ওর কিছু প্রয়োজন হলে পিটুর কাছেও যেত, ওর চিঠিপত্র, কেস টেস, উকিলের যে কিছু দরকার হতো সব পিটু করেছে অনেক কিছু। গত ২৬ এপ্রিল রাতে বার্লিনের একটি রিহ্যাবিলিটেশন ক্লিনিকে কবি দাউদ হায়দার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। গেল বছরের ১২ ডিসেম্বর বার্লিনের রাইনিকেনডর্ফের নিজের বাড়িতে মাথা ঘুরে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। এরপর থেকে কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। কবি দাউদ হায়দার ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে দৈনিক সংবাদের সাহিত্য পাতায় কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় শিরোনামে একটি কবিতা লেখেন। এরপরেই তিনি নিজ দেশ থেকে নির্বাসিত হন। প্রথমে ভারতের কলকাতায় ১৩ বছর নির্বাসিত থাকার পর নোবেল বিজয়ী লেখক গুন্টার গ্রাসের সহযোগিতায় জার্মানিতে আসেন। লেখনীতেই কবি দাউদ হায়দার বেঁচে থাকবেন এমন প্রত্যাশা তাঁর পাঠক, ভক্ত, সুহৃদ ও স্বজনদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সিচুয়ান প্রদেশের মিয়ানিয়াং শহরে এখন মানুষ নয়, রোবটই টহল দেওয়া শুরু করেছে। যানজট সামলানোর পাশাপাশি নাশকতাকারীদের মোকাবিলার কাজও দক্ষতার সঙ্গে পালন করছে রোবট। প্রযুক্তিকে পুলিশি কাজে ব্যবহার করে মিয়ানিয়াংকে গড়ে তোলা হচ্ছে নিরাপদ শহর হিসেবে।
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিয়ানইয়াং শহরের ব্যস্ততম সড়কে এখন রোবট পুলিশের পদচারণা। মাল্টিমডেল এআই প্রযুক্তির এই হিউম্যানয়েড রোবট ট্রাফিকের গতিপথ নিয়ন্ত্রণ করছে, গাড়ির লাইসেন্স স্ক্যান করার পাশাপাশি পথচারীদের সঙ্গে কথাও বলছে। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা পুলিশের বদলে এখন ব্যস্ততম মোড়ের দায়িত্ব পালন করছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। ট্রাফিকের বাইরে মাঠ পর্যায়েও রোবট নামাচ্ছে পুলিশ। সিচুয়ানের স্পেশাল ফোর্স মহড়ায় দেখা যায় একটি রোবট কুকুর দৌড়ে গিয়ে সন্দেহভাজনের দিকে ছুড়ে দেয় একটি অপরাধী ধরার জাল। মাথার ওপর ঘূর্ণায়মান 360 ডিগ্রি ক্যামেরা, চারপাশে 4টি লেন্স সবকিছু ধারণ করে তাৎক্ষণিকভাবে পাঠাচ্ছে পুলিশের কন্ট্রোল রুমে, অর্থাৎ অপরাধীদের শনাক্তে সদা জাগ্রত যন্ত্র কুকুর। পর্যবেক্ষণের দিক দিয়ে কোনো ক্ষেত্রে মানুষের চেয়েও এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট। পুলিশ বলছে এই রোবট কুকুর শুধু টহল দেয় না, আচরণ পর্যবেক্ষণ করে, স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই করতে পারে। বিপজ্জনক পরিস্থিতিতে আক্রমণ ঠেকাতেও সক্ষম এগুলো। মিয়ানইয়াংয়ের ব্যবসায়িক এলাকা, হাইটেক পার্ক আর কৃত্রিম হ্রদের পাশে নিয়মিত মোতায়েন থাকছে এসব যন্ত্রসঙ্গী। মানুষের বিকল্প নয়, বরং তার সহায়ক হয়ে উঠছে এই যান্ত্রিক পুলিশ। পুরো অপারেশন পরিচালনা করছে শহরের ইন্টেলিজেন্স কমান্ড সেন্টার। কর্মকর্তারা বলছেন, রোবট ব্যবহার মানে এখন আর আধুনিক বিলাসিতা নয়, এটি বাড়াবে পুলিশের কার্যক্ষমতা, কমিয়ে আনবে নিরাপত্তা ঝুঁকি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাইয়ের কারখানায় পরীক্ষামূলকভাবে নামছে বোস্টন ডায়নামিক্সের বৈদ্যুতিক হিউম্যানয়েড রোবট অ্যাটলাস। শক্তপোক্ত, দক্ষ এবং ক্লান্তিহীন এই রোবট বদলে দেবে উৎপাদন প্রক্রিয়ার ধরন। মানুষের শারীরিক ঝুঁকি যেখানে, সেখানেই এবার নিয়ন্ত্রণ নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও যান্ত্রিক কৌশল। নতুন চেহারায় আটলাস, আগের হাইড্রোলিক নয়, এবার সম্পূর্ণ বৈদ্যুতিক রূপে হাজির এই হিউম্যানয়েড রোবট। চলতি বছরেই যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাই মোটর গ্রুপের মেটা প্ল্যান্টে শুরু হবে এর পরীক্ষামূলক মিশন। লক্ষ্য বাস্তব কারখানার পরিবেশে আটলাসের ক্ষমতা যাচাই। বোস্টন ডায়নামিক্স বলছে, কারখানার ব্যাক ব্রেকিং কাজ, ভারী যন্ত্রাংশ তোলা বা দীর্ঘ সময় একই অবস্থানে দাঁড়িয়ে থেকে কাজ করার মতো অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ কাজগুলো আটলাস করতে পারবে অনায়াসে। এছাড়াও মানব রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করতে পারবে বলে জানায় সংস্থাটি। আমরা সবাই আশা করি যে ভবিষ্যতে রোবট হয়তো ঠিক অ্যাটলাসের মতো না হলেও অ্যাটলাসের মতো ক্ষমতা সম্পন্ন রোবট একদিন আমাদের বাসা বাড়িতে থাকবে। তবে আমরা ধরে নেই সেটা এখনো অনেক দূরের বিষয়, কারণ এমন সিস্টেমগুলোর জন্য পারফরম্যান্সের মান অনেক ভালো হতে হবে। এখানে নিরাপত্তার বিষয় আছে এবং বাসার কাজগুলো ঠিকভাবে করতে পারার জন্য প্রচুর জেনারেলাইজেশনেরও প্রয়োজন হবে। তবে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের নিষেধাজ্ঞা রোবট উৎপাদনে বড় বাধা হতে পারে বলছে সংস্থাটি। এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা ব্যবস্থা হিসেবে এসব রপ্তানি নিয়ন্ত্রণে আনা হয়। ফলে অস্ত্র, মোবাইল কিংবা রোবোটিক্স ব্যবহৃত এসব খনিজ উপকরণে সংকট তৈরি হচ্ছে পশ্চিমা দুনিয়ায়। অর্জিতা শহীন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউরোপীয় ইউনিয়নের কড়া গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটককে 530 মিলিয়ন ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন। কমিশনের অভিযোগ, ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠানোর ক্ষেত্রে টিকটক যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, ইউর আইন মেনেই 2023 সাল থেকেই তারা ইউরোপ এবং আমেরিকার নিজস্ব ডেটা সেন্টারে ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করছে। পাশাপাশি দূরবর্তী অ্যাক্সেসের জন্য পাঠানো নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা চালু হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছে টিকটক। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাশ্মীরে পর্যটক হত্যায় সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বা ও আইএসআই জড়িত, দাবি ভারতের। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা, আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি। মাল্টা উপকূলে আক্রমণে ইসরায়েল জড়িত, দাবি কর্তৃপক্ষের। এবং অস্ট্রেলিয়ায় ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ শুরু, ফের লেবার পার্টির জয়ের সম্ভাবনা। জীবনযাত্রার ব্যয় ও শুল্ক ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা, বলছে জরিপ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।